স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। নাব্যতা সংকট ও ডুবোচরের কারণে মাওয়া কাওড়াকান্দি রুটে সকাল থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। একই কারণে গত রাত 10টা থেকে 2টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। বিআরডব্লিউটি ও বিআরডব্লিউটিসি জানিয়েছে সকাল 8টায় ফ্ল্যাট ফেরি রানীগঞ্জ 20টি যাত্রীবাহী পরিবহন নিয়ে পদ্মা নদীর ডুবোচরে আটকে যায়, ফলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। গতরাত 10টায় মাওয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া রোরো ফেরি ভাষা শহীদ বরকত 12টি যানবাহন নিয়ে পদ্মা নদীর মাগুরখন্ড নামক স্থানে ডুবোচরে আটকে যায়। প্রায় 4 ঘণ্টা চেষ্টার পর ফেরি উদ্ধার করা হলে রাত 2টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। রুটের চলমান চ্যানেলে নাব্যতা সংকট ও অসংখ্য ডুবোচরে বড় দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বিআরডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক আশিকুজ্জামান। ফেরি বন্ধের ঘটনায় গতরাত থেকে উভয় পারে শতাধিক যাত্রীবাহী পরিবহন সহ 3 শতাধিক যানবাহন আটকা পড়েছে। নসিমন অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে রাজধানী ঢাকাসহ 22 জেলার সাথে এবং সিরাজগঞ্জের সকল রুটে বন্ধ রয়েছে সব ধরনের বাস চলাচল। সকাল থেকে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। অবৈধ নসিমন সম্পূর্ণরূপে বন্ধ করা সহ অটোরিকশা চলাচলের সুনির্দিষ্ট নীতিমালা গ্রহণের দাবিতে জেলা বাস মালিক ও শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের জন্য জেলার সকল রুটে এ বাস ধর্মঘট আহ্বান করে। এর আগেও ধর্মঘট শুরু করায় পুলিশ নসিমন বন্ধে পদক্ষেপ নেয়, কিন্তু কয়েকদিন না যেতে আবার জেলা জুড়ে এর চলাচল শুরু হয়। এবার এনসিসি ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। টানা গত 2 সপ্তাহ ঊর্ধ্বমুখী থাকার পর আজ আবার সূচকের পতন নিয়ে শুরু হয়েছে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন। দুদিনের সাপ্তাহিক ও জাতীয় শোক দিবসের ছুটির জন্য টানা 3 দিন বন্ধ থাকার পর আজ আবার শুরু হয়েছে দেশের 2 শেয়ার বাজার। সকালে সূচক 6,672 পয়েন্ট দিয়ে শুরু হলেও ধীরে ধীরে এর গতি পড়তে থাকে। বেলা 2টা নাগাদ সূচকের পতন ঘটেছে প্রায় 50 পয়েন্ট, আর সূচক দাঁড়িয়েছে 6,622 পয়েন্টে। শেষ খবর পাওয়া পর্যন্ত মোট 1,540 কোটি টাকা লেনদেন হয়েছে। বেচাকেনা হওয়া মোট 246টি শেয়ারের মধ্যে দাম বেড়েছে 84টির, কমেছে 162টির এবং অপরিবর্তিত রয়েছে 2টি কোম্পানির শেয়ারের মূল্য। গত সপ্তাহে 2 বাজারে লেনদেন ও মূল্যসূচক গড়ে বেড়েছিল। এদিকে রেকর্ড ডেট শেষে আইসিবির 16 মিউচুয়াল ফান্ডের লেনদেন আজ আবার শুরু হয়েছে। গত 9 থেকে 11 আগস্ট এই মিউচুয়াল ফান্ডের লেনদেন স্পট মার্কেটে শুরু হয়। খুলনায় সন্ত্রাসীদের গুলিতে মারা গেছে ফুলতলার দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ বাদল। হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী খুলনা যশোর মহাসড়ক অবরোধ করে রেখেছে। পুলিশ জানায় সকাল 11টার দিকে বাদল চেয়ারম্যান মোটরসাইকেলে করে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। পরিষদের কাছাকাছি পৌঁছলে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে। উদ্ধার করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান। তার মৃত্যুর সংবাদে এলাকাবাসী খুলনা যশোর মহাসড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ রয়েছে। মেহেরপুরের গাংনীতে লাল পতাকার আঞ্চলিক নেতা আতিয়ারকে জবাই করে হত্যা করেছে প্রতিপক্ষ। পুলিশ জানায় গাংনী উপজেলার বানিয়াপুকুর গ্রামে জমিরুদ্দিনের ছেলে আতিয়ার দীর্ঘদিন ধরে চরমপন্থী সংগঠন লাল পতাকার সাথে যুক্ত। সে লাল পতাকার আঞ্চলিক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। গভীর রাতে তাকে জবাই করে হত্যা করে সন্ত্রাসীরা। সকালে পুলিশ পিত্তলা মাঠে রাস্তার পাশ থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করে। আতিয়ারের নামে গাংনী থানায় হত্যা, চাঁদাবাজি ও বোমাবাজির 4টি মামলা সহ অসংখ্য অভিযোগ রয়েছে। হত্যার সাথে জড়িত সন্দেহে বানিয়াপুকুর গ্রামে রবিউলকে আটক করেছে পুলিশ। নীলফামারীতে আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে বেওয়ারিশ কুকুর। গত 1 বছরে কুকুরের কামড়ে জেলায় কমপক্ষে অর্ধশত মানুষ ও শতাধিক গরু ছাগলের মৃত্যু হয়েছে। সরকারি হাসপাতালগুলোতে জলাতঙ্ক রোগের প্রতিষেধক সরবরাহ না থাকায় আক্রান্তরা নির্ভর করছে ঝাড়ফুঁকের উপর। নীলফামারী থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। জেলা সদরের গুরুগ্রাম ইউনিয়নের কাজীপাড়ায় বসবাস করে বাবা মায়ের সাথে 2.5 বছরের ইমু। অন্যের বাড়িতে দিনমজুরি করে সংসার চালায় বাবা। গত 3 মাস আগে খেলতে গিয়ে একটি বেওয়ারিশ কুকুর কামড় দেয় ইমুকে। এভাবে কেটে যায় প্রায় 3 মাস। বাচ্চারা এখন কামড়াকামড়ি করে, খাকুরায়, ও দাদির কামড়ে নিছে, আমার ছোট বাবু কামড়ে নিছে, বাইরে আরেকটা মেয়ে কামড়ে নিছে। হঠাৎ করে ইমুর শরীরে পরিবর্তন আসে, পেটে প্রচন্ড ব্যথা সহ কুকুরের মতো আচরণ। স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে ইমুকে পাঠিয়ে দেওয়া হয় নীলফামারী সরকারি হাসপাতালে। সেখানে ডাক্তার কোনো চিকিৎসা না দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। এখন বাচ্চাটা। বাংলা ভিশন, নীলফামারী। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
পাকিস্তানের বন্যাকে তার দেখা সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে আখ্যায়িত করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ সহায়তা বাড়াতে আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। দুর্গত এলাকা পরিদর্শনের পর এক সাংবাদিক সম্মেলনে এসব মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব। মানবাধিকার কর্মীদের জন্য পাকিস্তানের ভিসার শর্ত শিথিল করা হয়েছে বলেও জানান তিনি। বান কি মুন বলেন, এখন থেকে মানবাধিকার কর্মীরা পাকিস্তানের এয়ারপোর্টে পৌঁছানোর সাথে সাথেই ভিসা পেয়ে যাবেন। এর আগে পাক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন বান কি মুন। রাশিয়ার রাজধানী মস্কোর আকাশে আবারও দেখা দিয়েছে বিষাক্ত ধোঁয়া। এতে স্বাভাবিক সময়ের চেয়ে 5 গুণ বেশি মাত্রায় ক্ষতিকর কার্বন মনোক্সাইডের উপস্থিতির কথা জানিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ। তবে সোমবার দিনের শেষ দিকে বাতাসের ধোঁয়ার বেশিরভাগ সরে যাবে বলেও জানিয়েছে আবহাওয়া কর্মকর্তারা। মস্কোর আশপাশের দাবানল থেকে ধোঁয়ার সৃষ্টি। কর্তৃপক্ষ জানিয়েছে দাবানলের বেশিরভাগই নেভাতে সক্ষম হয়েছে তারা। জরুরি বিভাগের কর্মকর্তা জানান, রাজধানীর আশপাশের রোববার পর্যন্ত দাবানলের সংখ্যা কমে 16তে দাঁড়িয়েছে। এদিকে সারোভে রাশিয়ার সবচেয়ে বড় পরমাণু গবেষণাগারের কাছে ন্যাশনাল পার্কে সৃষ্ট দাবানল এখনও চলছে। দাবানলের কারণে এবছর রাশিয়াতে 130 বছরের মধ্যে সবচেয়ে বেশি গরম পড়েছে। এবার বাজিত স্টিল খেলার সংবাদ। অবকাঠামো উন্নয়নের সাথে বিশ্বকাপ ক্রিকেটে মাঠের প্রস্তুতি শুরু হয়ে গেছে বাংলাদেশের। প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন উপলক্ষে স্টেডিয়ামের উন্নয়ন চলছে পুরোদমে। অন্যদিকে নিজ দেশে বিশ্বকাপ মাঠের লড়াইয়ে আলো ছড়াতে প্রস্তুত হচ্ছে টাইগাররা। সে লক্ষ্যে অফ ফর্মে থাকা ক্রিকেটারদের নিয়ে চলছে নিবিড় অনুশীলন। সানজিদ আহমেদের রিপোর্ট। স্টেডিয়ামের উন্নয়ন চিত্রই বলে দেয় বাংলাদেশের 2011 বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি। বিশ্বকাপকে সামনে রেখে এগিয়ে চলছে উন্নয়ন। আয়োজনের সার্থকতায় এই উন্নয়নের বিকল্প নেই। কিন্তু যে ক্রিকেটকে ঘিরে এত আয়োজন, সে ক্রিকেটই যেন মাঠের লড়াইয়ে হারিয়ে ফেলছে ছন্দ। তবে 2010 সালের ব্যর্থতাকে পেছনে ফেলে বিশ্বকাপের আগেই ক্রিকেটাররা ফর্মে ফিরবে আশা করছেন জাতীয় দলের সহকারী কোচ খালেদ মাহমুদ সুজন। টিম একটা এমন একটা পর্যায়ে আছে যেখান থেকে কিন্তু আমরা আরো ভালো খেলার আশা করতে পারি। যদি 2011 থেকে আমরা দুর্দান্ত একটা টিম, সেটা অবাক হওয়ার কোনো কিছু থাকবে না যদি আমরা কিছু পারফরমেন্স করি। ঘরের মাঠে বিশ্বকাপ, আর সেখানে 4 বছর আগের মতো নিজেকে মেলে ধরতে প্রস্তুত হচ্ছেন মোহাম্মদ আশরাফুল। অবশ্যই যেহেতু নিজের দেশে খেলা, ওয়ার্ল্ড কাপটা খেলে ভালো হবে। একটা টার্গেটও আছে, কারণ সামনে নিউজিল্যান্ড ট্যুর, ওয়ার্ল্ড কাপের আগে সামনে নিউজিল্যান্ড ট্যুর, এবং যদি সিলেক্টররা আমার সুযোগ দেন তাহলে আমি ভালো কিছু করে ওয়ার্ল্ড কাপে সুখী। নিজ দেশে বিশ্বকাপ আয়োজনের পাশাপাশি ভালো খেলে লাল সবুজের পতাকা আরো উপরে তুলবে টাইগাররা, এটাই একমাত্র চাওয়া। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ইনজুরির সমস্যা নিয়ে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে ভারত। প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় বেলা 3টায় শুরু হবে ম্যাচটি। সিরিজের প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের কাছে হেরে ব্যাকফুটে টিম ইন্ডিয়া। তার উপর ইনজুরির সমস্যা ভাবিয়ে তুলেছে ধোনিকে। অসুস্থতার কারণে যুবরাজ সিং ও ঈশান্ত শর্মাকে ছাড়াই মাঠে নামতে হবে ভারতকে। আশিস নেহরার খেলা নিয়েও থাকছে অনিশ্চয়তা। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে 3 উইকেটে হারিয়ে অনেকটাই চাঙ্গা শ্রীলঙ্কা। এই ম্যাচে জয় পেলে ফাইনালে খেলা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে সাঙ্গাকারাদের। সংবাদ শেষ করব পাইনিয়ার ইন্স্যুরেন্স শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। সংসদ সদস্যদের 15 কোটি টাকা বরাদ্দকে কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল। প্রধানমন্ত্রীর সাথে চট্টগ্রাম চেম্বার নেতাদের সাক্ষাৎ। দ্রব্যমূল্য ও চট্টগ্রাম বন্দরের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা। গুলশানের হোটেল থেকে তরুণীর লাশ উদ্ধার। উলনে প্রবাসী বাসায় ডাকাতির সাথে জড়িত 8 ডাকাত আটক। এই ছিল এখনকার মতো বাংলা ভিশন সংবাদের। পরের সংবাদ বিকাল 4টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাংলালিংক ওয়ারি থেকে ডায়াল করুন 1616 নম্বরে। ধন্যবাদ সবাইকে।